যাক মেলাগুলো বড় দিছো। তোমার ইলিশ সিম বেগুনের ঝোল। এবার সুরা ঢালো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বছরের প্রথম এবং শেষ সিম দিয়ে আমরা একটা রান্না করতে যাচ্ছি, ইলিশ মাছ সিম আর বেগুন দিয়ে। আর তো নতুন আলু আছে আমাদের জমির, তো এটা দিয়ে খুব মজার একটা ঝোল হবে। সেটা আমার শ্বশুর বাড়ির স্টাইলে, মানে বগুড়ার সুরো রান্নতে যাচ্ছি। এবং সাথে কি থাকবে, এই বগুড়া থেকে আনা কুমড়ো বড়ি। কার কার এটা পছন্দ? আমি তো আগে সেভাবে খাইনি, বিয়ের পর খেয়ে এর প্রেমে পড়ে গিয়েছি। যখনই রান্না করি দুজনের মধ্যে কারাকারি লাগে কে বেশি খাবে, তাই না? তো চলুন শুরু করি রান্নাটা। তো এখানে যেগুলো একটু বিচি বিচি আছে সেগুলাই বেছে নিচ্ছি, এগুলো খেতে মজা লাগে। আমাদের নিজেদের বাগানে কিন্তু সিম এবারেরই প্রথম করলাম, একদম বীজ থেকে। আমাদের ঘরের ভিতরে জায়গা হয় না, ঘরের যেই বাগানটা উঠানটা খুবই ছোট, তো সে কারণে সিম করা হতো না। তো এবার মোটামুটি বেশ 3 জাতের আমরা সিম করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? ভালো। খাবা তুমি বেগুন আর সিম দিয়ে ইলিশ মাছের ঝোল খাবা? না। এই যে বেগুনে একটু হালকা পোকার মতো, তো তুমি না বলো কীটনাশকের চেয়ে পোকা খাওয়া ভালো? অনেক ভালো। এই কয়েক ধরনের বেগুন একসাথে, তো এইগুলো একটু লম্বাটে টাইপের করে কেটে নিচ্ছি। এখানে এই যে আলুগুলাও কেটে নিয়েছি একটু এই যে মোটা মোটা করে। এটার কারণ হচ্ছে যখন আমি ঝোলের মধ্যে দিব, এটা থেকে যে সাইডটা একটু ফেটে ফেটে ঝোলটাকে একটু গ্রেভি করবে, কিন্তু আলুটা পাতলা করে দিলে হয়তো কি একদম ফেটে মিশে যেত কষাইতে কষাইতে। তো এটা যেন অটুট থাকে, দেখা যায় যেন আলুটা, সেটার জন্য কাটা হয়েছে এভাবে। আর এখানে সিমটাও আমি একদম বেছে লম্বা লম্বা করেই রেখেছি, সেম শেপেই। এই বেগুনগুলোও সেভাবে রাখলাম, যেহেতু আলুটা আলাদা প্রথমে দিব, আলুটা আলাদা রেখেছি। আর পেঁয়াজ নিয়েছি 2 ধরনের, এখানে সব বাটার জিনিসগুলো বেটে ফেলবো একসাথে। আর কয়েকটা পেঁয়াজ আলাদা রেখেছি। এটা হচ্ছে একটু প্রথম দিকে একটু হালকা বেরেস্তার মতো না, বাট একটু ভেজে নিব আর কি। এটার কারণ হচ্ছে ওই পেঁয়াজটা থেকে যে ফ্লেভারটা, এটা যেন ঝোলের মধ্যে মিক্স হয়ে যায়। আর এই পেঁয়াজটা করবে এটাকে ঠিক করবে আর কি, মিশে যাবে, ঝোলটাকে ঠিক বানাবে। বিসমিল্লাহ। একে একে সব একসাথে ব্লেন্ড করব আমি। পেঁয়াজ, আদা, রসুন, এই গাছগুলোকে বিদায় দিতে হবে, আস্তে আস্তে করে মরিচ যতটুকু পারি তুলে নেই। পোক্ত দেখে কিছু সবুজ মরিচ তুলে নিচ্ছি, এখনো প্রচুর মরিচ। এটা বগুড়ার মরিচ, এটার ঝাল কিন্তু সেরাম। আজকে রান্নাটা পুরোটাই আমি কাঁচামরিচ দিয়ে করব। সরিষা আর জিরাও দিয়েছি, 6-7টা মরিচ দিলাম। এটা কিন্তু অনেক ঝাল। এগুলা কি? চেনো না? না। তুমি বলো কি কি যেন ইয়ের মতো, কলসের মতো। পুরা তোফা। এটার রেসিপি করব ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে বড়াটা ভেজে নিব। বড় সবগুলা দিবা? না, অল্প কয়টা দিব আজকে। তুমি পাবা না। দেখা যাক কারাকারি করে কে পায়। আমার প্লেটের 2 পাশে বড়া যদি না ফুল হইতো আগে খাইতাম না। বিসমিল্লাহ। একটু মিডিয়াম হিটে এটা ভেজে নিব, নাহলে খুব তাড়াতাড়ি দ্রুত এটা মানে পুড়ে যায়। বড়া তো মনে হয় যে বেশি করে করে দেই, ভালো লাগে খেতে, কিন্তু চাইলেও বেশি দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু আমরা সুরা রান্না করছি, তো পানি দেখা যাবে দ্বিগুণ দিতে হয়, নাহলে এই বড়া সমস্ত পানি টেনে নিয়ে একেবারে ঝোলটা শুকায় ফেলে।
তো এই ভাজাটা এমন হবে যে খুব বেশি মচমচা ভাজা না, আবার কাঁচা কাঁচাও না। এই ভাজলে ভেতরে যে একটা ডালের কাঁচা কাঁচা গন্ধ আছে ওটা চলে যায়, একটা সুন্দর মৌ ফ্লেভার চলে আসে। মানে বড়ার ফ্লেভার, যেটা কি যেন আমরা টিয়াজু করি না, হ্যাঁ ওই তরকারির ভেতর থেকে ওরকম একটা ফ্লেভার আসে। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার। এতেও দেখলাম আমরা যখন খুলনা ছিলাম ওই টাইমেও দেখতাম বাজারে বিক্রি করতো, তখনও আমি ওইভাবে চিনতাম না। একটু হালকা হালকা বাদামি থাকতে তুলে ফেলছি। এটা পুরো ওই যে ডাল ভাজার যে সেন্ট ওটা আসবে খাওয়ার সময়। বড়া ভাজার তেলটা একটু কমাই নিলাম, নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেশ অনেকদিন পর বড়া খাবা না? খুশি লাগতেছে? আমার কাছে এগুলো রসগোল্লা মনে হয়। বড়া দিয়ে মানে আজকে দেখো আইটেমগুলো সব মানে এক একটার চেয়ে এক একটা বেস্ট। বড়া, ইলিশ মাছ, তারপর আমাদের যেই সুস্বাদু আলু, এটা যে খেতে কি মজা। জমির এই আলুটা আমাদের এবার হয়েছে আলহামদুলিল্লাহ। আর সিম এই বছরের প্রথম খাচ্ছি, জানি না এখনো কেমন। আর তো বেগুন, বাগানের বেগুন। এই যে হালকা একটু বাদামি হওয়া মাত্র শুরু হয়েছে, এই অবস্থায় দিয়ে দিই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষানো হোক। মশলাটা ভালোভাবে কষাতে হবে, কারণ এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে তরকারির স্বাদটা। এই মশলাটা যদি ভাজা ঠিক মতো না হয় তাহলে কিন্তু ওই যে কাঁচা কাঁচা ফ্লেভারটা থেকে যাবে, তখন ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না। একদম তেল উপরে উঠে আসলো, পুরা মশলাটাই একদম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। এগুলো কিন্তু সেই সুদূর কোন জায়গা থেকে কবে এখানে এসেছে এই বিলেতে, আমরা কিছুই জানি না। এই ইলিশগুলোর ব্যাপার হলো কি, বাংলাদেশ থেকে আসে যে কত বছর আগে আসে আসলে আমরা কিছুই জানি না। এই রান্না করলে দেখা যায় যে সব সময় ভালো পড়ে না, ভাগ্য ভালো থাকলে হঠাৎ কোনো সময় ভালো হয়। বেশিরভাগ সময় আমাদের অভিজ্ঞতা খারাপ। এই একটা তেল চিটচিটে গন্ধ থাকে। মাছের একটা পাশ মোটামুটি হয়ে গেলে তখন উল্টাতে হবে। মাছগুলো থাকে অনেক নরম। তো যেটা বলছিলাম, ইলিশ মাছের ব্যাপারগুলো, ইলিশ মাছ না শুধু, সব বাংলাদেশি মাছই অনেক আগে আসে এবং ওগুলো অনেক সময় তেল চিটচিটে গন্ধ করে। তো বেশিরভাগ সময় দেখি যে এরকম পেয়ে যায়, যার ফলে আমাদের আর দেশি মাছ খুব একটা খাওয়া হয় না। তবুও তো বাঙালি, ইলিশ ছাড়া তো আমরা থাকতে পারি না। তো মাঝে মাঝে নিয়ে আসি, নিয়ে এসে আবার রান্না করে আবার ফেলেই দিই। দেখা যায় যে মাছের কারণে পুরো তরকারিটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি অল্প দিয়ে জাস্ট একটু আর কি ভাব নেওয়াটা, ভাব, হ্যাঁ, যে আমরা ইলিশ খাচ্ছি। তারপরে দুই একবার কিন্তু ভালো, বেশ ভালো মনে হয়। এটা ইয়ের উপর ডিপেন্ড করে কোন চালান কবে আসলো, তুমি এখন যদি যখন ফ্রেশ কখন পাইলা তার উপরে। এই মাছ তুলে এখন আলুগুলো দিয়ে দেই কষানোর জন্য। এক এক জায়গার রেসিপি এক এক রকম, এক এক বাসার রেসিপি এক এক রকম, এবং বাসার প্রত্যেকটা মানুষের রেসিপিও কিন্তু আলাদা। আবার প্রত্যেকটা মানুষ এক এক রকম। আবার আমি যদি একাই যদি আজকে রান্না করি তখন হবে একরকম, কালকে রান্না করলে হুবহু এক্স্যাক্টলি 100% ওরকম হবেই না। এক এক সময় এক এক রকম, যা বানাবো ওটাই রেসিপি। সেই জন্য অনেকেই বলেন যে এটাই দিলেন কেন, ওই দিলেন কেন, সেটা যার যারটা তার মতো। এটা আসলে দেখবেন যে একই রেসিপি দেখে আপনি এখন বানাবেন যা হবে, পরের বার কিন্তু একেবারে এক্স্যাক্টলি হুবহুভাবে পারবেন না। আর আমি সবসময় একটা কথাই বলি, যখন বেসিকটা যখন আপনারা জেনে যাবেন তখন কিন্তু আর ওই মেপে মেপে চামচ দিয়ে ওইটা দেওয়া হবে না, কারণ এক এক সময় পরিমাণ এক এক রকম হয়। প্রত্যেকবার আপনি ওই চামচ দিয়ে ওইভাবে করতে পারবেন না। আর এইসব দেশীয় রান্না এগুলো তো কোনোভাবেই সম্ভব না যে এটা এত চামচ, এত চিমটি, এতটুকু। এটা সম্পূর্ণই নির্ভর করে
চাহিদা এবং কার কার টেস্ট বাড কেমন তার উপরে। কিছু কিছু জিনিস তো আছেই যেটা মেনটেন করতেই হবে, সেটা আলাদা কথা, কিন্তু ওই যে একেবারেই হুবহু অ্যাকুরেট হতে হবে এই। আর একটা রেসিপি, দুইটা রেসিপি যদি আপনারা একবার দুইবার করতে করতে ভুল হতে হতেই কিন্তু হাতে চলে আসবে। আর ওই শিক্ষাটাই পরে কাজে লাগবে, যে আপনি যে কোনো কিছু খুব সুন্দর মতে হ্যান্ডেল করতে পারবেন, মানে সিচুয়েশন হ্যান্ডেল করা, পরিস্থিতিকে মোকাবেলা করা। প্রায় সিদ্ধ সিদ্ধ করে রেখেছি। কারণ হলো যে এই আলুগুলো কিন্তু কিছু ভাঙা, কিছু শক্ত ভিতরে থাকবে। আর বড় করে এটাই দেওয়ার কারণ যাতে পুরোপুরি গলে না যায়, কিছু অবশিষ্ট থাকবে, ঝোলটাকেও মানে টেস্টি করবে আর কি, একটু ঘন ঘন করবে। তো এখন সিম আর বেগুন একসাথে দিয়ে দিচ্ছি, এটাও কষাতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু সমস্ত মশলা সবগুলোর গায়ে একটু মাখাই নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু লবণ লাগতে পারে, এখানে অ্যাডজাস্ট করে নেব একটু লবণ। একটু সিদ্ধ হোক, জলটা একটু আঁচ কমাই দিলাম। এখন আবার একটু ঝোল সহ কষাবো। এই যে দেখাই আলুগুলা, এই যে সাইড কিন্তু ফেটে ফেটে অলরেডি এই ঝোলের সাথে মিশে যাচ্ছে। তো পুরোপুরি রান্নাটা হতে হতে এই আলু আরও মানে প্রায় 50% উপরে গলে যাবে। আর হচ্ছে এটার কষানো তো ভালো মতো কষাতে হবে সিমটা, নাহলে এর ভেতরটা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না খেতে। সেম অবস্থা বেগুনেরও। সব মিলিয়ে একটা সুন্দর মাখা মাখা একটা জিনিস হবে। সিম কষানো হয়ে গেছে, হালকা হালকা খুলেও আসছে। তো এখন দিয়ে দেবো আমি ঝোলটা। বালতি ভরে পানি দিবে। এখন ওর মধ্যে পানির মধ্যে এগুলো খালি দপ 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 করবেন লাগবে। এই যে দেখা যাচ্ছে পানি এক টলটলা জলের, নদীর জলের মতো পানি। এটা এভাবেই দিতে হবে, কারণ এই যে বড়াগুলো দেখা যাচ্ছে এই কটা মিলে আধা লিটারের উপরে পানিও অ্যাবজর্ব করে নেবে। তো এটাই থাকতে হবে। তারপরে এই ঝোলটা যখন ঠান্ডা হবে তখনও কিন্তু এটা আরো ঘন হয়ে আসবে, কারণ বেগুনের রস, আলুর রস মিলিয়ে ঝোলটাকে অনেকটাই গাঢ় করে ফেলে। যে বরফ চলে আসলো, এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি, আবার তুলে রাখা মাছগুলো। এখন আর বেশি নাড়ানাড়ির কিছু নাই, জন্য একবারে দিয়ে ঝোলটা হতে থাকুক। মাছও ডুবে গেল না? সেভাবেই দিতে হবে পানির পরিমাণ। এরকম ঝোল কয়েকভাবেই খাই, কোনোটা মাখা মাখা, কোনোটা ঝোল। একই সাথে এই বড়াগুলোও দিয়ে দিই। এক একটা বড়া হচ্ছে কয়েক গুণ বড় হয়ে যাবে, না দ্বিগুণ হয়ে যাবে। শেষে এই লাল মরিচগুলো দিয়ে দিলাম, এটার নাম হলো টোপা মরিচ। আস্তে আস্তে ঝোলটা একেবারে মাখায় সব মিশে টিশে একটা রসালো ভাব নিয়ে আসুক, একাকার হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে যে রেডি। এই যে বড়গুলো 2.5 গুণ বড় হয়ে গেছে। মাছগুলো এরকম আছে নিচে। আর সিম সিদ্ধ হয়েছে কিনা? সিমও কারণ গাছের তো কচি, এই যে সিদ্ধ হয়ে গেছে একদম একেবারে। বেগুনও এই যে একেবারে এখন ঝোলটা একটু আমি একটা চামচ দিয়ে একটু লেড়ে দেখাই। এই যে এটাও কিন্তু পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কালকে এই ঝোল এরকম থাকবে না। কিন্তু এরকম আমি চাই এরকম থাকলেই, কারণ এই ঝোলে এটা এই যে যেটা বলে আসল টেস্ট, এটাই যে না খেয়েছে সে কোনোদিনও বুঝবে না এই ঝোলের টেস্টটা কি। দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। ধনেপাতা দিয়ে দাও। তো এখন ফিনিশিং ধনিয়া পাতা, এটা নিয়েও অনেকে অবজেকশন দেন, তো আমাদের ধনিয়া পাতা খুব পছন্দ। আর দ্বিতীয় কথা, এই যে ফ্রোজেন মাছের যে একটা গন্ধ, এই কারণেই আমরা এই গন্ধরে কয় কি তেলকিষ্টা গন্ধ। তেল চিটচিটে আমাদের বগুড়ার ভাষায় বলে হচ্ছে তেলকিষ্টা। তো সেই গন্ধটাও মানে সব মিলে একটা সুন্দর একটা ব্যালেন্স তৈরি করার জন্য ওই ধনিয়া পাতাটা আমরা লাস্টে দিই।
তো কারো পছন্দ না হলে সে নাও দিতে পারেন। শাক দিয়ে গন্ধ ঢাকা। ওকে, শেষ। এখন জালটা লফ। এখন আমরা অপেক্ষা করব ঝোলটা ঠান্ডা হওয়ার জন্য। সেটা কিন্তু এখনো পুরো ঠান্ডা হয় নাই, তো ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে হবে সেজন্য। আগে বড়া দাও, বড়া গুনে নিব। বড়া দিব? গুনে তোমাকে দিব কেন, আমি নিব না? নিজে রাঁধলে খাইতে হয় না, আরেকজনকে দিতে হয়। তাহলে তুমি শুধু বড়াই খাও, আমি ঝোল খাবো। যাক, মেলাগুলো বড়া দিছো। খাও খাও, সব করছো। তোমার ইলিশ সিম বেগুনের ঝোল সব গুনে গুনে। এবার সুরা ঢালো। পাতলা ঝোল। জল দিয়ে ভাত ডুবে দিবা। দেখি কেমন রাঁধলা। আগে বড়া দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। ওফ, এ তো মানে রসগোল্লা। মজা হয়েছে? টেস্ট হয়েছে? কিচ্ছু বলবো না, এগুলো ভালো না, এগুলো খেতে হয় না। আমি জানি ভালো, আমি ভালো রাঁধি। একটা এবছরের একটা নতুন শিম খেয়ে দেখি। ও সুন্দর, একেবারে সিদ্ধ হয়েছে। মানে কি আবার ভিতরে কিন্তু বিচে হয়েছে। আমরা যেটা কষ্ট পাচ্ছিলাম যে সিমগুলো মনে হয় বাতি হয় নাই, ইয়ে পাবো না হয়তো, বিচি পাবো না, তো যাক পাওয়া গেল। ইলিশ অন্য জিনিস, ইলিশ খাবো না এখন, তুমি দিছো। কিন্তু আমার খেতে হবে এই জিনিস। দেশের তাজা ইলিশ হলে কিন্তু আগে ওইটাই খেতে। একটু ভাঙা দেখে দেখাবো। এই যে বড়াটা, এই যে ঘুরে ঘুরে হয়ে যায় কিরকম, কিন্তু ওই যে তেল দিয়ে ভাজছো যে, সুন্দর একটা মানে বরফ ভাজা, যে ডাল ভাজা হলে যেরকম হয় সেরকম। কলাই ডাল। তো যাক, তুমি খাওয়া এনজয় করো, আমিও বসি। তো বিদায় নিয়ে নিই সবার কাছ থেকে। আমাদের রান্না কেমন লাগলো জানাবেন লিখে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কেউ যদি ট্রাই করতে চান করবেন। তো দোয়া রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।